শুভ সন্ধ্যা সবাইকে। আজ 2 ফেব্রুয়ারি রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দিলেন আইনজীবী জাকির হোসেন। বিশ্ববিদ্যালয়ে শ্লীলতাহানি, ধর্না হাউসকিপিংদের সাসপেন্ড অভিযুক্ত কর্মী ফারুককে পালানোর ব্যবস্থা করে দিয়েছেন সিকিউরিটি অফিসার। অভিযোগ, কালো বেজ পরে কর্মচারীদের প্রতিবাদ শ্রীভূমিতে। এনপিএস বা ইউপিএস নয়, চাই ওপিএস। ট্রাফিক ব্যবস্থা সচল করতে প্রশাসন পুলিশকে স্মারকপত্র কংগ্রেসের। মাঘের বৃষ্টির সংস্কার কাজের যুগলবন্দিতে বেসামাল শিলং রোড। 7 দিনের মাথায় মিজোরামের জঙ্গল থেকে উদ্ধার ধুলাইয়ের অপহৃত অটো চালক। আন্তঃরাজ্য নেশা পাচার চক্রের সঙ্গে জড়িত আশরাফুল, বললেন এসপি। জাগিরউডে ইলেকট্রনিক্স ও সেমিকন্ডাক্টর লজিস্টিক্স পার্কের কাজের সূচনা মুখ্যমন্ত্রী হিমন্তের। অযোধ্যায় দলিত তরুণীর ধর্ষণ কোণে কপাল চাপড়ে হাউ হাউ করে কাঁদলেন সাংসদ। কুম্ভমেলা থেকে ফেরার পথে নাসিকে ইনোভা গাড়ির ভয়াবহ দুর্ঘটনা, রত্নাগিরির 3 জনের মৃত্যু। চরম বিপাকে বাবা রামদেব, জামিন অযোগ্য দ্বারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি। এবং সর্বশেষ খবরটি হলো, এবারের বাজেটে ধাক্কা খেল সড়ক যোগাযোগ মন্ত্রক। 10 বছরের সবচেয়ে কম বরাদ্দ বৃদ্ধি। এবারে শুনুন বিস্তারিত খবর। এআইইউডিএফ দলের পূর্বতন রাজ্য সম্পাদক তথা নিলামবাজার জেলা পরিষদ সদস্যের প্রাক্তন প্রতিনিধি, বর্তমান শ্রীভূমি আদালতের আইনজীবী জাকির হোসেনের আজমল শিবির থেকে পদত্যাগের পর জোর জল্পনা শুরু হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় পক্ষে বিপক্ষে জোরদার বিতর্ক শুরু হয়েছিল। সেই বিতর্ক বাস্তবায়ন হলো। দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের বালিয়াবাজারে প্রায় শতাধিক সমর্থককে সঙ্গে নিয়ে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আমিনুর রশিদ চৌধুরীর হাত ধরে আনুষ্ঠানিকভাবে কংগ্রেস দলে যোগদান করলেন। এদিন তিনি বলেন, আজকাল আজমলের জনপ্রিয়তা ক্রমশ ফিকে হয়ে যাচ্ছে। বিজেপির মুহে বিরোধী রাজনীতির ধারে কাছে নেই আজমলের ইউডিএফ। সক্রিয় নেই একটিও জিপি কিংবা সমষ্টি কমিটি। বুথ কমিটির সক্রিয়তা কল্পনার বাইরে। এক সময়ের দুর্গ দক্ষিণ করিমগঞ্জে ক্রমশ ফিকে হয়ে যাচ্ছে আজমলের জনপ্রিয়তা। শেষবার আজমলের দক্ষিণ করিমগঞ্জ সফর এবং লোকসভা নির্বাচন প্রমাণ করেছে দল প্রায় অস্তিত্বহীন। তাই বর্তমান সময়ে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ করে যাচ্ছে একমাত্র কংগ্রেস দল। এজন্যই তিনি কংগ্রেসে যোগ দিয়েছেন। জাকির আরো বলেন, যারা কংগ্রেসের দুর্দিনে কংগ্রেস করেছেন তারাই আসল কংগ্রেসী। লোকসভা নির্বাচনে প্রদেশ কংগ্রেস নেতা আমিনুর রশিদ চৌধুরীর নেতৃত্বে এই দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের জনগণ উজাড় করে কংগ্রেসের প্রার্থীকে ভোট দিয়েছেন। ওইসব কংগ্রেস কর্মী সমর্থককে আমি শ্রদ্ধা জানাই। আইনজীবী জানান, অনেকেই বলাবলি করছেন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কংগ্রেসে ফেরা। তাদের এই অনুমান একেবারেই অমূলক। নির্বাচন কেন্দ্রিক এই যোগদান নয়, এটা দলের সিদ্ধান্ত। দল কোনো সিনিয়র কর্মীকে হয়তো মনোনয়ন দিতে পারে। আমি দলে এসেই যে মনোনয়ন পেয়ে যাব তেমন কোনো কথা নেই। তাছাড়া তার 80% নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা নেই বলে উল্লেখ করেন তিনি। তাই তার প্রার্থিত্ব নিয়ে যাদের মাথা ব্যথা হচ্ছে তা অমূলক। প্রতিদ্বন্দ্বিতার চাইতে দলের হয়ে কাজ করলে তিনি বেশি করতে পারবেন বলে উল্লেখ করেছেন। পরবর্তী খবরটি হলো, ট্রাফিক ব্যবস্থা সচল করতে প্রশাসন পুলিশকে স্মারকপত্র কংগ্রেসের। শিলচরে ফ্লাইওভার নির্মাণ প্রক্রিয়া হিমঘরে। সরকার প্রতিশ্রুতি আর উন্নয়নের বুলি আওড়ে বেড়ালেও বিজ্ঞানসম্মত উপায়ে আজও ট্রাফিক সমস্যার সমাধান করতে পারেনি। শহরের যানজট ইস্যুতে এভাবেই তুপ দাগলেন শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। শহরের যানজট সমস্যা নিরসনে কাছাড় জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয় কংগ্রেস। এতে প্রশাসনকে বিভিন্ন পরামর্শ দেওয়ার পাশাপাশি একাধিক দাবি সম্বলিত স্মারকপত্র পেশ করা হয়। এরপরই সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সরকারের বিরুদ্ধে তুপ দাগেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। অভিজিতের নেতৃত্বে এদিন প্রাক্তন মন্ত্রী অজিত সিং, বড়খলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক সূর্যকান্ত সরকার, বর্ষিয়ান কংগ্রেস নেতা সীমান্ত ভট্টাচার্য, জেলা কংগ্রেস এসসি বিভাগের চেয়ারম্যান নিশিকান্ত সরকার সহ অনেক কংগ্রেস নেতা প্রশাসনের দ্বারস্থ হন। প্রথমে জেলা কমিশনার মৃদুল যাদবের হাতে তুলে দেওয়া হয় স্মারকপত্র। সেখান থেকে গিয়ে পুলিশের ডিএসপির হাতে পৃথক স্মারকপত্র পেশ করা হয়। স্মারকপত্রে বলা হয়েছে, শিলচরের ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়েছে, যানজট নিত্যসঙ্গী, নাকাল হতে হয় সাধারণ মানুষকে। অপ্রতুল পার্কিং ব্যবস্থার দরুন যানজট সমস্যার সমাধান হচ্ছে না। ফলে অবিলম্বে উপযুক্ত পরিকল্পনা গ্রহণ করে শহরকে যানজট মুক্ত করার দাবি জানানো হয়।
এরপর সংবাদ মাধ্যমে অভিজিৎ পাল অভিযোগ করে বলেন, শহরের যানজট সমস্যার নামে ফ্লাইওভার নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিল সরকার, কিন্তু গোটা বিষয়টি যেন বিষ বাও জলে। ফ্লাইওভার নির্মাণের নামগন্ধ নেই। উন্নয়নের বড়াই করলেও বাস্তবে জনগণের সমস্যা নিয়ে নীরব সরকার। তিনি এও বলেন, মেডিকেল রোডে তীব্র যানজটের দরুন বহু কাঠখড় পোড়াতে হয় রোগীদের। এছাড়া শহরের যানজটে সময় মতো গন্তব্যে পৌঁছতে পারেন না সাধারণ মানুষ। ফলে উপযুক্ত ব্যবস্থা এখনই গ্রহণ করা না হলে সমস্যা দিনের পর দিন বাড়তেই থাকবে। তিনি যানজট সমস্যা নিরসনে অবিলম্বে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনের কাছে দাবি জানান। পরবর্তী খবরটি হলো, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শনিবার রাজ্যের ঔদ্যোগিক উন্নয়নের যাত্রা এক নতুন মাত্রা যুক্ত করে জাগির রোডে আসাম ইলেকট্রনিক্স অ্যান্ড সেমিকন্ডাক্টর লজিস্টিক্স পার্কের ক্ষেত্র উন্নীতকরণের কাজের আনুষ্ঠানিক সূচনা করেন। মুখ্যমন্ত্রী জানান, এই ঔদ্যোগিক ফার্মের ভিতরে একটি কেন্দ্রীয় বিদ্যালয়, একটি হাসপাতাল ও একটি স্টার হোটেল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়াও এই ঔদ্যোগিক ফার্মে 600 বিঘার চেয়ে অধিক ভূমি নতুন উদ্যোগ স্থাপনের জন্য রাখা হবে বলে তিনি সাংবাদিকদের জানান। মুখ্যমন্ত্রী বলেন, গুয়াহাটি মহানগর উন্নয়ন প্রাধিকরণ পার্কটি নির্মাণ করবে। অন্যদিকে ঔদ্যোগিক এবং প্রযুক্তিগত বিকাশের ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা করতে চলা জাগির রোডের সেমিকন্ডাক্টরের নির্মাণস্থল পরিদর্শন করেন। টাটা ইলেকট্রনিক্সের আধিকারিকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, প্রকল্পটির জন্য রাজ্য সরকার সব ধরনের সহযোগিতা করবে। জাগির রোডের সেমিকন্ডাক্টর প্রকল্পস্থল পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানান টাটা ইলেকট্রনিক্সের আধিকারিক এবং শ্রমিক কর্মচারীরা। মুখ্যমন্ত্রী তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, এই উদ্যোগটি প্রমাণ করবে যে বিশ্বের অন্যতম বৃহৎ উদ্যোগ আসামেও স্থাপন হতে পারে। জাগির রোডের এই প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণ করে এক মাইল ফলক স্থাপন করতে মুখ্যমন্ত্রী এর সঙ্গে জড়িত সবাইকে আহ্বান জানিয়েছেন। পরবর্তী খবরটি হলো, চরম বিপদে বাবা রামদেব, জামিন অযোগ্য দ্বারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি। কেরালার পালাক্কড় আদালত বাবা রামদেব এবং পতঞ্জলি আয়ুর্বেদ সংস্থার সহ প্রতিষ্ঠাতা আচার্য বালকৃষ্ণের বিরুদ্ধে জামিন অযোগ্য দ্বারায় গ্রেপ্তারের পরোয়ানা জারি করেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ একাধিকবার আদালতে তলব করা হলেও তারা হাজির হননি। এই মামলার সূত্রপাত হয়েছিল পতঞ্জলি আয়ুর্বেদের বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রচারের অভিযোগ। কি কারণে এই পরোয়ানা? 2024 সালের অক্টোবর মাসে কেরালার ড্রাগ ইন্সপেক্টর পতঞ্জলি আয়ুর্বেদের দিব্যা ফার্মেসি সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের করেন। অভিযোগ ছিল ভুয়ো বিজ্ঞাপনের মাধ্যমে পতঞ্জলির পণ্যকে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ নিরাময়ের ঔষধ হিসেবে প্রচার করা হয়েছে। এই ধরনের বিজ্ঞাপন জনসাধারণের মধ্যে বিভ্রান্তি ছড়াতে পারে এবং স্বাস্থ্য সংক্রান্ত গুরুতর বিপদের কারণ হতে পারে। পালাক্কড় আদালতের কড়া সিদ্ধান্ত। কেরালার পালাক্কড় জেলা আদালত আগে থেকেই বাবা রামদেব ও আচার্য বালকৃষ্ণকে আদালতে হাজির দেওয়ার নির্দেশ দিয়েছিল, কিন্তু 1 ফেব্রুয়ারি নির্ধারিত শুনানির দিনও তারা আদালতে উপস্থিত হননি। এর ফলে আদালত জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করে, কিন্তু পরবর্তী সময়ে তারা হাজির না হয় এবার জামিন অযোগ্য দ্বারায় মামলা গড়ালো। বিভিন্ন রাজ্যে একাধিক মামলা। কেরালা ছাড়াও কোঝিকোড় এবং হরিদ্বারেও বাবা রামদেব ও আচার্য বালকৃষ্ণের বিরুদ্ধে একই ধরনের মামলা রয়েছে। পতঞ্জলির ঔষধ সম্পর্কিত বিভ্রান্তিকর দাবি কারণে আগেও এই সংস্থার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠেছে। আগামী দিনে কি হতে পারে? বাবা রামদেব এবং আচার্য বালকৃষ্ণ আদালতে হাজিরা না দিলে কেরালা পুলিশ তাদের গ্রেপ্তার করতে বাধ্য হতে পারে। পতঞ্জলির বিরুদ্ধে এই ধরনের বিতর্ক নতুন নয়, তবে এবার কেরালার আদালতের কঠোর অবস্থান তাদের আইনি সমস্যায় ফেলে দিতে পারে। পরবর্তী খবরটি হলো, কুম্ভ মেলা থেকে ফেরার পথে নাসিকে ইনোভা গাড়ির ভয়াবহ দুর্ঘটনা, রত্নাগিরির 3 জনের মৃত্যু। মহারাষ্ট্রের রত্নাগিরি জেলা থেকে মহাকুম্ভ মেলা গিয়েছিলেন একদল ভক্ত। ফেরার পথে তাদের ইনোভা গাড়িটি ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। নাসিক জেলার সিন্নর এলাকায় এই দুর্ঘটনায় রত্নাগিরির 3 জন নিহত হয়েছেন। এছাড়া 3 জন গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন রত্নাগিরি ডিএড কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রতাপ সামন্ত দেশাই, চালক ভগবান ওরফে বাবু জগড়ে এবং হোটেল ব্যবসায়ী অক্ষয় নিকম। মোট 7 জন এই গাড়িতে করে রত্নাগিরি থেকে মহাকুম্ভমেলার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, কিন্তু ফেরার পথে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে নিহতরা সকলেই রত্নাগিরির খেডসি এলাকার বাসিন্দা ছিলেন। তাদের মধ্যে কয়েকজন একে অপরের আত্মীয় বলে জানা গেছে। পরবর্তী খবরটি হলো, অযোধ্যায় দলিত তরুণীর ধর্ষণ খুনে কপাল চাপড়ে হাউ হাউ করে কাঁদলেন সাংসদ। ধর্মীয় স্থান অযোধ্যাতে দেখতে হলো এমন দৃশ্য। হে রাম হে সীতা আপনারা কোথায়? হ্যাঁ, এমনটাই বলেই সাংবাদিক সম্মেলনে হাউ হাউ করে কান্না জুড়ে দিলেন ফৈজাবাদের সমাজবাদী পার্টির সাংসদ অবদেশ প্রসাদ। কিন্তু কেন কাঁদলেন সাংসদ? রামনগরীতে দলিত তরুণীকে ধর্ষণ ও খুনের ঘটনা, তা নিয়ে সাংবাদিক সম্মেলন ডেকেছিলেন সাংসদ, আর সেখানে এই প্রসঙ্গ তুলে কাঁদতে শুরু করেন সাংসদ। তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন দলেরই এক নেতা।
পাশাপাশি ফৈজাবাদের সাংসদ অবদেশ প্রসাদ বলেন, তিনি দিল্লি গিয়ে লোকসভায় বিষয়টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে উত্থাপন করবেন। যদি তিনি বিচার না পান তাহলে লোকসভা থেকে পদত্যাগ করবেন। ঘরের মেয়েদের নিরাপত্তা দিতে প্রশাসন ব্যর্থ। অযোধ্যা ফৈজাবাদ সংসদীয় আসনের অংশ। শনিবার অযোধ্যার একটি খাল থেকে উদ্ধার হয় 22 বছরের দলিত তরুণীর নগ্ন দেহ। তার চোখ উপড়ে ফেলা হয়, শরীরে একাধিক আঘাতের চিহ্ন, হাত পা বাঁধা ছিল। জানা যায় বৃহস্পতিবার রাতে একটি ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। তারপর থেকেই তিনি নিখোঁজ হয়ে যান। এরপরে তাকে নগ্ন অবস্থায় উদ্ধার করা হয়। বুঝাই যায় তাকে দর্শনের পরে হত্যা করা হয়েছে। এখন মেয়ের জন্য বিচার চাইছেন দলিত পরিবার। তারা জানিয়েছেন, মেয়েটির নিখোঁজ হওয়ার পরেই তারা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। এদিন সংবাদ সম্মেলনে ফৈজাবাদের সাংসদ বলেন, আমাকে দিল্লি যেতে দাও, আমি মোদির সামনে এই বিষয়টি লোকসভায় উত্থাপন করব। ন্যায় বিচার না পেলে আমি লোকসভা থেকে পদত্যাগ করব। আমরা কন্যাদের বাঁচাতে ব্যর্থ হচ্ছি। ইতিহাস কিভাবে আমাদের বিচার করবে? কিভাবে? পুরুষোত্তম রাম বা সীতা, কোথায় তুমি? এদিকে আগামী 5 ফেব্রুয়ারি অযোধ্যার মিল্কিপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। তার কয়েকদিন আগেই দলিত তরুণীর ধর্ষণের বিষয়টি সামনে এসেছে। লোকসভায় নির্বাচিত হওয়ার পর সাংসদ অবদেশ প্রসাদ আসনটি ছেড়ে দেন, সেখানেই উপনির্বাচন হবে। অন্যদিকে দলিত মেয়েটির দেহ এখন ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মেয়েটির মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা। পরবর্তী খবরটি হলো, দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ কেন্দ্রীয় বাজেটে অন্যান্য রাজ্যগুলিকে বঞ্চনা করেছেন বলে অভিযোগ তুলেছেন বিরোধী নেতা নেত্রীরা। কিন্তু দেখা যাচ্ছে তিনি শুধু অন্যান্য রাজ্যকে বঞ্চিত করেননি, কেন্দ্রীয় সরকারের সড়ক যোগাযোগ এবং হাইওয়ে মন্ত্রককেও বঞ্চিত করেছেন। যা নিয়ে এখন গোটা দেশে আলোচনায় তুলপাড় হচ্ছে। এই মন্ত্রকের মন্ত্রী নীতিন গডকরি। সুতরাং আলোচনা শুধু বাজেট নিয়ে নয়, তা ছড়িয়ে পড়েছে রাজনীতির আঙ্গিনাতেও। এমন আলোচনা শুরু হওয়ার কারণ, গত 10 বছরের মধ্যে এবার সব থেকে কম বরাদ্দ করা হয়েছে এই মন্ত্রককে। এই বিষয়টি শুনতে অবাক লাগলেও বাস্তবে তেমনই ঘটেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ 2025-26 অর্থবর্ষে 2.9 লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছেন নীতিন গডকরির মন্ত্রককে, যা 2025 অর্থবর্ষের সংশোধিত বরাদ্দের থেকে মাত্র 2.4% বেশি। গত 10 বছরে যা সবচেয়ে কম বেড়েছে। এই কারণে এমন বরাদ্দ নিয়ে আলোচনা তুঙ্গে উঠেছে। যদিও এই নিয়ে কেন্দ্রীয় সড়ক যোগাযোগ মন্ত্রী প্রকাশ্যে কিছুই বলেননি। এই বিষয়টির মধ্যে রাজনীতিও ঢুকে পড়ছে, যেহেতু নীতিন গডকরি আরএসএস এর গেসা এবং কেন্দ্রীয় সরকারের নানা বিষয়ে মাঝে মধ্যে মুখ খুলেছেন। তাই তার মন্ত্রককে গত 10 বছরের তুলনায় কম বরাদ্দ করা হয়েছে। যদিও এই দাবি মানতে নারাজ কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, বহু প্রকল্প কার্যকর করা বাকি এমন পরিস্থিতি নয় এই মন্ত্রকের। আবার নতুন কোনো হাইওয়ে ফ্ল্যাগশিপ কর্মসূচি অনুমোদন পেয়েছে তাও নয়। তাহলে বরাদ্দ বাড়িয়ে কি লাভ হবে? এমন প্রশ্নই মাথায় রেখে 2025-26 অর্থবর্ষে 2.9 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সেক্ষেত্রে বাড়ানি কেউ বলতে পারবে না, যদিও সেটা 10 বছরের সবচেয়ে কম বৃদ্ধি। এই আবহে মন্ত্রক আশা করছে তারা 2025 সালের বরাদ্দ খরচের লক্ষ্যমাত্রায় পৌঁছে যাবে। কেন্দ্রীয় সরকার ন্যাশনাল হাইওয়ে অথরিটিকে অনুমতি দিয়েছে বাজেট বরাদ্দ থেকে প্রায় 40,000 কোটি টাকা প্রি পেমেন্ট করতে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।